রাইট ফর্ম ভার্বসের অনুশীলনে আজকে আবারও স্বাগতম। আজকে আমরা চতুর্থ অনুশীলনটা দেখার চেষ্টা করব। তো আমরা শুরু করি। দেয়ার আর মেনি রিজনস ফর হুইচ মেনি স্টুডেন্টস ড্যাশ ফেল ইন ইংলিশ। এটা ইংরেজিতে ব্যর্থতা এবং ইংরেজিতে অকৃতকার্য হওয়ার কারণগুলো প্রকাশ করেছে এবং এটা প্রেজেন্ট টেন্সে। এবার প্রশ্ন দেখলেই বোঝা যাবে আর কিন্তু প্রেজেন্ট টেন্সে লেখা আছে, যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে বাকিগুলো পুরো প্যাসেজটা হয়তো বা প্রেজেন্ট টেন্সে ইউজ করা যাবে। এবার আমরা শূন্যস্থানটা একটু খেয়াল করি। এখানে স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট। এবার প্রশ্ন আসতে পারে কেন, হুইচ কিন্তু রিলেটিভ প্রোনাউন, তো সেক্ষেত্রে এরপরে কিন্তু সাবজেক্ট অলরেডি লিখে দিছে। তাহলে স্টুডেন্টস প্লুরাল, তাহলে আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, কিন্তু এটা কিন্তু থার্ড পার্সন প্লুরাল, কারণ স্টুডেন্টের সাথে এস যুক্ত করা আছে। তাহলে এখানে কোনো এস বাই এসের দরকার নেই, তাহলে যা আছে তাই, অর্থাৎ ফেলই থাকবে, ব্যর্থ হয়, অকৃতকার্য হয়। তাহলে দেয়ার আর মেনি রিজনস ফর হুইচ মেনি স্টুডেন্টস ফেল ইন ইংলিশ। দ্যাট ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেইন রিজন। ইংলিশ ইজ অ্যাজ ইফ। ইংলিশ ইজ অ্যাজ ইফ। এবার এই সম্পর্কে আমরা কয়েকটা রুলস দেখার চেষ্টা করব, একে একে কয়েকটা রুলস। তো দেখি আমরা প্রথম রুলসটা, শূন্যস্থানটাতে যাবার পূর্বে আমাদের রুলসটা এখন একটু দেখে নিলে ভালো হবে। দেখি আমরা কি লেখা আছে প্রথমটা। এটা সাধারণত কমপ্লিটিং সেন্টেন্সে আমরা খুব বেশি ইউজ করতে দেখি, তারপর এখানে চলে আসছে, সেহেতু আমরা এটা আলোচনায় যাচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সের মাঝে সাধারণত, অর্থাৎ দুটা ক্লজ বা খণ্ডবাক্যের মাঝে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকবে। এর অর্থ হচ্ছে এমনভাবে যেন, অর্থাৎ এটা অকল্পনীয়, অবাস্তব পরিকল্পনা। যেমন আমরা বলি সে এমনভাবে কথা বলে যেন সে পাগল, এরকম। তাহলে যদি আমরা অ্যাজ ইফ অ্যাজ দো মাঝে থাকবে সেন্টেন্সের, যদি প্রেজেন্ট টেন্সে পাই বাম পাশের অংশ, তাহলে ডান পাশে চলে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক একইভাবে যদি বাম পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স পাই, তাহলে ডান পাশে হবে পাস্ট পারফেক্টে। তাহলে একটা ব্যালেন্স থাকবে, প্রেজেন্ট টু পাস্ট, পাস্ট টু পাস্ট পারফেক্ট, এভাবে। তাহলে আমরা শূন্যস্থানটা আরেকবার দেখার চেষ্টা করি, এখানে কী লেখা আছে। তো এখানে লেখা আছে, এখানে আমরা এখানে কিন্তু এখানে অ্যাজ ইফ পেয়ে গেছি। তাহলে আমরা দেখতে হবে এখানে কোন টেন্স ইউজ করা হয়েছে, প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা বলছি যে অ্যাজ ইফ অ্যাজ দোর অর্থ হচ্ছে এমনভাবে যেন, অ্যাজ ইফ অ্যাজ দোর বাম পাশে প্রেজেন্ট টেন্স থাকলে ডান পাশে পাস্ট টেন্স ইউজ করতে হয়। তাহলে সেক্ষেত্রে পাস্ট টেন্স ইউজ করতে গেলে আমাদের এখানে বি ভার্ব লিখতে বলছে। এখন আমরা কন্ডিশনাল সেন্টেন্সে আমরা জেনেছি যে সাধারণভাবে অবাস্তব পরিকল্পনার ক্ষেত্রে সকল সাবজেক্টের পরে বি ভার্বের জায়গায় ওয়ার বসে, যেহেতু এটা পাস্ট টেন্সে যেতে হবে। তাহলে এখানে ওয়াজ না বসবে ওয়ার। এটা আমরা আবারও বলছি, অ্যাজ ইফ বাম পাশ প্রেজেন্ট টু পাস্ট, পাস্ট টু পাস্ট পারফেক্ট, অ্যালং ওয়ে। এখানে সেন্টেন্সটা অলরেডি কিন্তু শেষ। ইংলিশ ইজ অ্যাজ ইফ, এখানে হচ্ছে সাবজেক্ট। ইংলিশ ইজ অ্যাজ ইফ ইট আর এ ল্যাঙ্গুয়েজ, এটা এমন এক ভাষা ড্যাশ ফর। এখন আমরা যদি এখান থেকে সেন্টেন্সটা শুরু করি, ধরে নেই, তাহলে এইটুক পর্যন্ত কিন্তু কোনো কনজাংশন নেই, কোনো কি বলে সাবঅর্ডিনেটিং কনজাংশন নেই। তাহলে এটা কমপ্লেক্স না, এটা কম্পাউন্ড সেন্টেন্স না, সিম্পল। সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব বসে, এই যে সাবজেক্ট একটা ফিনিট ভার্ব। এখন এটা নন ফিনিটিভ হবে, কিন্তু নন ফিনিট দিলে সেন্টেন্সটা মিলবে না। তাহলে এটা পাস্ট পার্টিসিপাল ফর্ম দিলে সেন্টেন্সটা মিলে যায়, কিন্তু এটা সাধারণভাবে সেন্টেন্সের টেন্স অনুযায়ী বসানো ভার্ব নয়, তবে এটা পাস্ট পার্টিসিপাল ফর্ম হিসেবে নন ফিনিট বসবে। মিন্ট ফর এ পার্টিকুলার ক্লাস অফ পিপল, ইট। এবার এইটা আবারও সেই পেসিভের শূন্যস্থান, ইট থার্ড পার্সন সিঙ্গুলার। রিগার্ড শব্দের অর্থ হচ্ছে বিবেচনা করা। এখানে আমরা একটা বলে নিব, রিগার্ড শব্দের অর্থ বিবেচনা করা, আবার কনসিডার শব্দের অর্থ বিবেচনা করা। পার্থক্য এটুকুই, রিগার্ডের পরে অ্যাজ বসবে, কিন্তু কনসিডারের পরে অ্যাজ বসবে না। এবার ইট ড্যাশ রিগার্ডেড, এখন এটাকে বিবেচনা করা হয়, অর্থাৎ এই ইংরেজি ভাষাকে বিবেচনা করা হয়। একটা বিষয় বুঝতে হবে যে ইংরেজি ভাষা নিজেই নিজেরই বিবেচনা করে না, বিবেচনা করতে হয় মানুষের দ্বারা। তাহলে পেসিভ ভয়েস, অর্থাৎ দ্বারা অর্থে আসছে। তাহলে পেসিভ ভয়েসে আসবে একটা বি ভার্ব, তারপর হচ্ছে ভার্ব 3। তো সে অনুযায়ী আমাদের যেটা করতে হবে যে সাধারণভাবে একটা বি ভার্ব ইউজ করতে হবে। পুরো প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে ছিল, তাহলে এখানে প্রেজেন্ট টেন্সে এম ইজ আর থেকে যে কোনো একটা আনলো ইজ। এবার হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, সেটা হচ্ছে রিগার্ডেড, অর্থাৎ রিগার্ডের সাথে এটি। তাহলে ইট ইজ রিগার্ডেড অ্যাজ এ শিয়ার ওয়েস্টেজ অফ টাইম দে ড্যাশ বিগিন। এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটা অ্যাক্টিভ ভয়েস। তারা শুরু করে, তাদেরকে শুরু করানো হয় না, তারা নিজেরাই শুরু করে। তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস, যেহেতু অ্যাক্টিভ ভয়েস তাহলে এখানে বি ভার্ব লেখার কোনো প্রয়োজন নাই, জাস্ট এখানে ভার্বের টেন্স অনুযায়ী বসবে। এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল, তাই এস বাই এস এর কোনো প্রয়োজন নাই, তাহলে যা আছে তাই, বি ইজি আই এন। দে বিগিন টু ক্র্যাম ইংলিশ অ্যাজ দো, আবারও কিন্তু অ্যাজ দো চলে আসছে, যেটা আমরা পূর্ববর্তী দেখাইছি যে এখানে যেটা ছিল অ্যাজ ইফ অ্যাজ দো, এর অর্থ হচ্ছে এমনভাবে যেন বাম পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে ডান পাশে পাস্ট ইনডিফিনিট, আর এখানে যদি পাস্ট ইনডিফিনিট থাকতো তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট হতো। ঠিক একইভাবে এখানে খেয়াল করি, বিগিন কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল, তাহলে এটা পাস্ট ফর্মে চলে আসবে। তাহলে যেহেতু পাস্ট ফর্মে চলে আসবে, কনসিডারের পাস্ট ফর্ম হচ্ছে কনসিডার্ড, এস আই
DERET, কনসিডার। তাহলে এই অ্যাজ দো থাকার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টু পাস্ট ইনডিফিনিট, as though they considered cramming is the only way to learn English. If anyone wants to go to foreign country, যদি কেউ একজন বিদেশে যেতে চায়, মানে বাইরের দেশে যেতে চায়, হি, থার্ড পারসন সিঙ্গুলার। আবারও সেই কন্ডিশনাল সেন্টেন্স বারবারই আসতেছে। তাহলে সেক্ষেত্রে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের গঠনটা একটু খেয়াল করি। ওয়ান্ট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি যদি ইফ ক্লোজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ ইফ ক্লোজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটাতে সাবজেক্টের পরে ক্যান অথবা মে অথবা শেল অথবা উইল এগুলো ইউজ করতে হয়, তারপর ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে ভার্বটা কি লেখা আছে? নো। তাহলে আমরা এখানে ক্যান ইউজ করতে পারি, মে ইউজ করতে পারি, যে কোনো একটা, কিন্তু আমাদের অর্থটা একটু মিলিয়ে দিলে ভালো হয়। হি মাস্ট অথবা হি ক্যান ড্যাশ ইংলিশ। এখন ইংরেজি কিন্তু জানতেই হবে, তাহলে ইংরেজি জানাটা কিন্তু মোটামুটি বাধ্যতামূলক। তো সেই ক্ষেত্রে আমরা এখানে মাস্ট ইউজ করব। এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম, কারণ মোডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসে। প্রফিসিয়েন্সি ড্যাশ, প্রফিসিয়েন্সি হচ্ছে দক্ষতা, সেক্ষেত্রে যোগ্যতা এরকম কিছু, থার্ড পারসন সিঙ্গুলার, কারণ এটা আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউন থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস। ভার্বটা ছিল এনশিওর, নিশ্চিত করা, তাহলে উত্তরটা হচ্ছে ENSURES, এনশিওরস। এরপর বাকি অংশটুকু আমরা দেখি কি লেখা আছে। লেখা আছে গুড জবস অ্যান্ড বেটার স্যালারিজ, স্পেশালিস্ট সে, বিশেষজ্ঞরা বলেন, এটাও কিন্তু ইনভার্টেড কমার ভিতরে লেখা আছে, লার্ন ইংলিশ, ইংরেজি শেখো, লেস্ট। লেস্টের নিয়মটা আরেকবার দেখবো আমরা, লেস্ট কি লেখা আছে এখানে। তো এটা কমপ্লিটিং সেন্টেন্সে সাধারণভাবে আসে সাবজেক্টের পরে ভার্ব, এখানে যে কোনো টেন্স থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। লিস্ট সাধারণভাবে লিস্টের পরে সাবজেক্ট থাকলে একটা শুড বসবে, তারপর ভার্বের ভিত্তিরূপ বা প্রেজেন্ট ফর্ম বসবে না, ভিত্তিরূপ বা বেস ফর্ম বসবে। তাহলে লিস্ট অর্থ হচ্ছে যাতে না, এটা একটা নেগেটিভ ওয়ার্ড, তারপরে ডান পাশে কোনোদিন নেগেটিভ ওয়ার্ড বসবে না। লিস্ট নেগেটিভ, তারপর সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম, মনে রাখতে হবে শুড আবশ্যিকভাবে বসবে। তাহলে এবার শূন্যস্থানটা ফিল আপ করি। লার্ন ইংলিশ, ইংরেজি শেখো, লিস্ট ইউ ড্যাশ। এখানে কিন্তু যেহেতু লিস্ট আছে যাতে না অর্থে, সেক্ষেত্রে আমাদের নিয়ম অনুযায়ী শুড লেখা বাধ্যতামূলক হয়ে গেছে, এবং তারপর ভার্বের বেস ফর্ম, কারণ মোডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম। ইফ ইট মিস দ্য অপরচুনিটি অফ গেটিং গুড জবস, ইট ইজ হাই টাইম। আচ্ছা, ইট ইজ হাই টাইম নিয়ে একটু নিয়ম আছে, সেক্ষেত্রে ইট ইজ হাই টাইমটা সম্পর্কে নিয়মটা একবার দেখে নিই কী লেখা আছে। ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, এর অর্থ হচ্ছে ইহাই উপযুক্ত সময়, অর্থাৎ একটা কাজ করার সবচেয়ে ভালো সময় এটা, এবং সময় পার হয়ে যাবে যদি এখন না করা হয়, এরকম কিছু বোঝাতে। তো ইট ইজ হাই টাইম বিশেষত ইউজ করা হয়, তবে ইট ওয়াজ হাই টাইমও মাঝে মধ্যে থাকতে পারে। একই রুলস, একই রকম নিয়ম, অর্থাৎ একই স্ট্রাকচারে পড়বে, সেক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম অথবা ইট ওয়াজ হাই টাইম থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসবে, খেয়াল রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি এখানে কি লেখা আছে। ইট ইজ হাই টাইম লেখা আছে, সাবজেক্ট হচ্ছে উই অল, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাকিউয়ার শব্দের অর্থ হচ্ছে অর্জন করে, এটার পাস্ট ফর্ম বসবে অ্যাকিউয়ার্ড, SCQUIRED। তো আজকে শূন্যস্থান বা আজকের অনুশীলন এখানেই সমাপ্তি। ধন্যবাদ।